সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 714তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন ডক্টর সেলিম রেজা, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং সমন্বয়ক, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ। আপনাকে প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সর্বময় আছেন আলামিন নয়ন, অভিবাসন বিশেষজ্ঞ এবং ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে তিনি কাজ করেন। আপনাকেও আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। যেহেতু মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেই সফরে কি হলো এবং আমরা প্রবাসীদের নিয়ে বা অভিবাসীদের পাঠানোর ক্ষেত্রে অথবা বন্ধু শ্রমবাজার খোলার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে ডক্টর সেলিম রেজার কাছে যাচ্ছি। সেলিম রেজা, যেমনটি বলছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করেছেন, তো এই সফরে আমরা দেখলাম যে 5টি সমঝোতা এবং নোট অফ এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়েছে সেখানে। তো সেখানে যাওয়ার আগে যেরকম ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছিল অথবা আমরা শুনছিলাম যে প্রবাসীদের নিয়ে বা বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার ক্ষেত্রে কাজ হবে, বা যারা সেখানে আটক আছেন তাদের বিষয়ে বা অবৈধ আছেন তাদেরকে বৈধ করা হবে, তো সেই বিষয়গুলোতে কোনো সমঝোতা বা কোনো ধরনের এরকম নোট অফ এক্সচেঞ্জ বা কোনো কিছুই আমরা দেখলাম না। আপনি অনেকটা একদম কাছাকাছি বলেছেন। এবং আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের আগে তার প্রেস সচিব কিন্তু বলেছিলেন যে মূল ফোকাস হবে অভিবাসন, এবং দ্বিতীয় যে ফোকাসটি সেটির কথা বলেছিলেন যে বিনিয়োগ। এবং সেখানে বেশ ভালো করেই বলা হয়েছিল যে এই সফর থেকে আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট হবে যে মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে বা যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের জন্য, সেগুলো নিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলাপ হবে। কিন্তু যে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ সম্পন্ন হয়েছে, সেটির মধ্যে কিন্তু আমরা অভিবাসনকে খুব গুরুত্ব পেতে দেখছি না। এবং তার চেয়েও খারাপ কথা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা ফিরে আসার পরেই একেবারে একদিনের মধ্যেই আজকেও আমরা খবরে দেখতে পেলাম যে প্রায় 200 জন বাংলাদেশি তারা মালয়েশিয়ার এয়ারপোর্টে বা বিমানবন্দরে তারা ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এবং আরও এরকম খবর আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে সেখানে কিন্তু বন্দি বাংলাদেশিদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এবং এ যাবৎকালে যেই সংখ্যাটি বলা হয়েছে পত্রপত্রিকাতে, প্রায় 1136 জনের মতো বন্দি কিন্তু রয়েছেন এই ডিটেনশন সেন্টারগুলোতে। তাহলে এখন সুখবরটা আমরা কি পেলাম সেটা এখনও বুঝতে বেশ আমাদের কষ্ট হচ্ছে। এবং হতাশার কথা বলতে গেলে একটা কথা বলতে হয় যে মালয়েশিয়ার বাজার নিয়ে কেন জানি আমরা খুব বেশি চমকপ্রদ বা চটকদার জিনিসপত্রগুলো আমরা বলতে ভালোবাসি বা পছন্দ করি, কিন্তু কাজের কাজ কতটুকু হচ্ছে সেটা কিন্তু এখনও দেখার বিষয়। আপনি মালয়েশিয়ার বাজারের দিকে খেয়াল রাখলে দেখবেন যে মালয়েশিয়া কিন্তু এখনও পর্যন্ত সেই কলিং ভিসা বলতে যেটাকে বলি বা শ্রমবাজার উন্মুক্ত করার যে বিষয়টি, সেটা কিন্তু হয়নি। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে মালয়েশিয়ার বাজারকে নিয়ে যে দুর্নীতি এবং অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল, সেই মামলাগুলো বা সেই অভিযোগগুলো কিন্তু এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এবং মালয়েশিয়ায় যারা অবস্থান করছেন যে বাংলাদেশি প্রবাসীরা, তাদের মধ্যে একটা ব্যাপক রকমের বেকারত্ব দেখা দিয়েছে। অনেকেই কাজ পাচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, এবং কাজ না পাওয়ার কারণে তারা দারিদ্রতার মধ্যে ভুগছেন। বাড়ি থেকে টাকা পয়সা ধার দেনা করে যা গিয়েছেন সেগুলো তারা শোধ দিতে পারছেন না, এবং অনেকে কিন্তু বেশ মানবেতর জীবনযাপন করছেন। এই সমস্ত জিনিসগুলোর কোনোটাই কিন্তু আমরা সুরাহা দেখতে পাচ্ছি না। এবং আমরা আশার কথা যেটা দেখলাম সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের প্রতিনিধিদের সাথে বসেছিলেন এবং তাদের সমস্যাগুলোর কথা শুনেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। উনি সমস্যাগুলো বুঝেছেন এবং উনি আশ্বাস দিয়ে এসেছেন যে খুব শীঘ্রই সেই সমস্যাগুলো মিটে যাবে। ফর এক্সাম্পল, পাসপোর্ট রিলেটেড যে বিষয়টা এসেছে, যে পাসপোর্ট নবায়ন করতে গেলে প্রবাসীরা বিভিন্ন রকমের ভোগান্তির সম্মুখীন হন, এবং সেটি খুব দ্রুত সমাধান করবেন বলে উনি আশ্বাস দিয়ে এসেছেন। এর বাইরে উনি আশ্বাস দিয়েছেন যে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদেরকেও ভোটার হওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং ভোট প্রয়োগের অধিকারগুলো দেওয়া হবে। এরকম দু একটি আশা এবং আশাব্যঞ্জক প্রমিস ছাড়া সেরকম কিন্তু আমরা খুব বেশি পাইনি আমার দৃষ্টিতে মনে হয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে আমি অভিবাসন নিয়ে কাজ করছি, গবেষণা করছি, কিন্তু কার্যত প্রবাসীদেরকে সত্যিকার অর্থেই খুব ভালো সুবিধা দেবে বা প্রবাসীদের জীবন মান উন্নয়ন করবে বা প্রবাসীদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে, সেটা কিন্তু আমরা দেখিনি। কেমন দেখবেন আপনি, প্রধান উপদেষ্টা সফরের আগে প্রেস সচিব কিন্তু উল্লেখ করেছিলেন যে এই সফরে আমাদের একটি বড় লক্ষ্যই হবে মালয়েশিয়াকে এমনভাবে রাজি করানো যেন মালয়েশিয়া যে 14-15টি দেশ থেকে তারা অভিবাসী শ্রমিক গ্রহণ করেন, তার মধ্যে যেন বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক যেন তারা গ্রহণ করেন। কিন্তু সেটিরও কিন্তু কোনো ফলো আপ বা সেটির কোনো
ইমপ্যাক্ট কিন্তু আমরা এই সফরে আমরা দেখতে পারিনি। হয়তো বা হয়ে থাকতে পারে, কিন্তু জনসম্মুখে সেই জিনিসগুলো আসেনি আমার কাছে মনে হয়েছে। আলামিন, আপনি তো শুনছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সফর করলেন এবং তার আগে থেকে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলছিলেন, প্রেস সেক্রেটারি বলছিলেন যে সেখানে শ্রমবাজার সর্বোচ্চ গুরুত্ব পাবে। কিন্তু আমরা দেখলাম যে যেদিন উনি ফিরে আসলেন তার পরের দিনই 204 জনকে মালয়েশিয়া ঢুকতেই দেওয়া হলো না, তাদেরকে এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দেওয়া হলো। কেন এই যে ফিরিয়ে দেওয়া হচ্ছে? ধন্যবাদ ভাই। দেখেন, এই যে ফিরিয়ে দেওয়ার সংখ্যাটা কিন্তু আজকে মানে নতুন না। যখন থেকে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, মানে লিগালি বন্ধ হয়ে গেছে, তারপর থেকেই কিন্তু অবৈধভাবে শ্রমিক যাওয়ার সংখ্যা কিন্তু বেড়ে গেছে। বিভিন্ন সময় ধরেন যে ভিজিট ভিসা নিয়ে বা যে কোনো ওয়েতেই হোক বাংলাদেশিরা মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছে। এখন এই জায়গাটাই আমরা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার এখনো নিশ্চিত হতে পারেনি কেন এরা যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আপনি দেখেন, এই যে 104 জনকে যে হচ্ছে যে 204 জনকে যে মানে মালয়েশিয়া ইমিগ্রেশন তাদেরকে ফেরত পাঠালো, দেন তারা কিন্তু মালয়েশিয়ায় ঢুকে নাই। মালয়েশিয়া ইমিগ্রেশন তাদেরকে ফাইন্ড আউট করেছে যে না, এরা যৌক্তিক কোনো কাজে আসেনি, সেক্ষেত্রে তাদেরকে ওখান থেকে ফেরত পাঠানো। আচ্ছা, আমার কি বাংলাদেশ এয়ারপোর্ট কি তাদের দেখে নাই? অবশ্যই। তারা কি এয়ারপোর্ট দিয়ে যায় নাই? তাহলে তখন কেন তাদেরকে এই জায়গাতেই আটকানো হলো না? যদি বাংলাদেশে আটকাতে হতো তাহলে আজকে এই জায়গায় শোনা যেত না যে অন্যান্য অভিবাসীদের সাথে বাংলাদেশিরাও মানে গমন করছে মালয়েশিয়া অবৈধভাবে। শুধু তাই না, এই সংখ্যার বাইরেও আছে যে 16 জনের আবারও কাগজপত্র তারা যাচাই বাছাই করে দিয়েছে, যেই কাগজপত্র সম্পূর্ণ ফেক নিয়ে তারা মালয়েশিয়ায় গিয়েছে, সেখানে তাদের ভিসা বা আরও ডকুমেন্টগুলো ফেক। তাহলে আমার ইমিগ্রেশন বা আমার এতগুলো সংস্থা এয়ারপোর্টে কাজ করে, তারা কি একবার কি তাদের নজরে পড়ে নাই? দেখেন, এটা কি ইমিগ্রেশন সক্ষমতার ঘাটতি? আপনি যে দীর্ঘদিন বিমানবন্দরে এটা ইমিগ্রেশন সক্ষমতা বলতে পারি, আবার সদিচ্ছারও অভাব বলতে পারি, বা অন্য কোনো থাকতে পারে, মানে অন্য কোনো চক্রের সাথে হয়তো বা কিছু অসাধু মানুষজন যুক্ত থাকতে পারে, যেটা দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি। যে এয়ারপোর্টে আমরা শুনি যে এয়ারপোর্টে বডি কন্ট্যাক্ট, যেটা হচ্ছে পুরোটাই তাকে বিমান পর্যন্ত উঠিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ কাজ করে, যেটাই আছে। কিন্তু আমরা যদি এইটা না ধরতে পারি, তাহলে দেখেন আজকে কিন্তু যে মানুষটাকে ওখান থেকে ফেরত পাঠানো হয়েছে, সে কিন্তু একটা ব্যক্তির চেয়ে কিন্তু আমার রাষ্ট্রের উপরে এই মানে অসম্মানটা বেশি যাচ্ছে। ভাবমূর্তি হচ্ছে। আজকে আমরা শ্রমবাজার খোলার জন্য কত ঢাকঢোল পিটিয়ে শুনতেছি, কিন্তু এইভাবে যদি আমরা যেতে থাকি তাহলে তো আমরা আসলে কি শ্রমবাজার আমাদের অবস্থানটা কোথায় যাবে, দেশের অবস্থানটা কোথায় যাবে? আপনি দেখেন 2023 সালে মালয়েশিয়ার একটা গবেষণায় উঠে আসছে যে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের জন্য চেষ্টা করেছে সর্বোচ্চ তালিকায় হচ্ছে আমাদের বাংলাদেশিরা। তাহলে এখানে কিন্তু ব্যক্তির কথা বলে নাই, এখানে কোনো আমার সংস্থা ইমিগ্রেশন বলে নাই, এয়ারপোর্ট অথরিটি বলে নাই, রেকর্ডিং এজেন্সি বলে নাই, বলেছে বাংলাদেশিরা। তাহলে আমার দেশের মর্যাদা রক্ষা করতে হবে, এখানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং এটাকে প্রতিহত করতে হবে এবং আটকাইতে হবে যে কোনো মূল্যে হোক। এবং ফিরে আসা কর্মীদের অবশ্যই তাদের গল্পগুলো শুনতে হবে, তারা কিভাবে গেল, তাদের এই টোটাল কাজটা কারা করলো, কিভাবে তারা এই ফেক ভিসাগুলো পেল, এবং রাষ্ট্রকে কঠোর হয়ে এটাকে দমন করতে হবে। যদি দমন না করতে পারি তাহলে দেখেন আসলে আমাদের এই শ্রমবাজার, আপনি দেখেছেন, আপনি দীর্ঘদিন ধরে অভিবাসী নিয়ে কাজ করছেন, আপনি নিজেও জানেন যতবার আমরা মালয়েশিয়ার সম্ভাবনা দেখেছি ততবারই দালালদের দৌরাত্ম্যটাও দেখেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় যাওয়ার আগে যেভাবে আমরা শুনতে পাচ্ছিলাম মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হয়েছে, অলরেডি কিন্তু গ্রামে কিন্তু দালালরা কিন্তু শুরু করে দিয়েছিল মালয়েশিয়ার বিজনেস। মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, পাসপোর্ট নিচ্ছে, নিয়ে তাদের কবজায় জিম্মি করছে, করে তারপরে যখন না ওপেন হচ্ছে তখন কোনো না কোনো ওয়ে এই যে এরকম ভিজিট ভিসায় অথবা নৌকা করে অথবা অন্য দেশকে ব্যবহার করে তারা ঢোকার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘুরে আসলো, আমি বলতে চাই যে প্রকৃত কি হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত উন্মুক্ত না হবে, মানুষকে যতক্ষণ পর্যন্ত না তুলে ধরা হবে, ওই গ্রামের মানুষটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে। যে এই যে কিছু অসাধু দালালরা, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সিরা, ওরা অলরেডি শুরু করে দিয়েছে, মালয়েশিয়া খুলে যাচ্ছে, দ্রুত বই দাও, দ্রুত পাসপোর্ট দাও, তুমি দিলে তুমি আগে যেতে পারবা।
তো এটাকে বন্ধ করতে হলে অবশ্যই মালয়েশিয়া আদৌ কি আমাদের শ্রমবাজার ওপেন হয়েছে কিনা বা কবে নাগাদ এটা ওপেন হবে, এটা যতক্ষণ না হবে এইটার কিন্তু ভুক্তভোগী হবে আমার কিন্তু ঢাকা শহরের মানুষ হবে না, শিক্ষিত মানুষ হবে না, গ্রামের খেটে খাওয়া মানুষগুলা যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছে এরা কিন্তু প্রতারিত হবে, এরা ভিকটিম হবে। সেলিম, আমরা তো ইকোনমিক ডিপ্লোমেসির কথা খুব করে শুনি, তা এই ম্যান পাওয়ার ডিপ্লোমেসি কারণ আমরা করতে পারছি না। এর পাশাপাশি যেহেতু আমাদের মানব সম্পদ রয়েছে অসংখ্য, মানে মানুষকে আমরা তো আসলে যদিও শুনতে একটু অন্যরকম শুনতে, রপ্তানি করা আর কি, তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে দক্ষতা তাদের অর্জন করে তাদেরকে যাতে বিদেশে পাঠাতে পারি, এই ম্যান পাওয়ার ডিপ্লোমেসিটা আমরা কেন করতে পারছি না? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ম্যান পাওয়ার ডিপ্লোমেসি বা মাইগ্রেশন ডিপ্লোমেসি বলতে আমরা যা বুঝি সেটি বাংলাদেশে কিন্তু চরম রকমের ঘাটতি রয়েছে, এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে প্রবাসী বা অভিবাসী শ্রমিককে আমরা মূলত সবসময় দেখতে চাই টাকার মাপে, এবং একজন প্রবাসী শ্রমিক বিদেশে যেতে কত টাকা খরচ হয় এবং কত টাকা উনি তুলে আনেন এবং রেমিটেন্স হিসেবে কত বিলিয়ন পাঠান, সেই হিসেবগুলোই কিন্তু আমরা সবসময় করে যাচ্ছি। এবং একজন প্রবাসী ব্যক্তিকে বিদেশে মর্যাদার সাথে রাখতে হলে কি কি করতে হয় বা কতগুলো ধাপ পার হতে হয়, কোন কোন ধাপে কোন কোন অবস্থান থেকে মর্যাদার সাথে একজন ব্যক্তিকে সেই রকম ট্রিটমেন্ট দিতে হয়, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে আমরা খুব বেশি আলোচনা দেখি না। এবং আপনি অবাক হবেন শুনলে যে যেই মানুষগুলো আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন তাদের কিন্তু বেশিরভাগেরই প্রবাসীদের নিয়ে কোনো গবেষণা বা দীর্ঘদিন ধরে প্রবাসীদেরকে বোঝা বা সেই রকম মানসিকতা কিন্তু তৈরি হয়নি। আপনি দেখেন যে ডিপ্লোমেসি বলতে যাদেরকে বোঝাচ্ছি বা কূটনীতিকদের বিভিন্ন রকমের পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে ওই মানুষগুলোকেই সেই পোস্টিংগুলোতে দেওয়া হচ্ছে, হাই কমিশনগুলোতে দেওয়া হচ্ছে, যারা কিন্তু খুব এলিট ডিপ্লোম্যাট হিসেবে বা একদম ফরেন অফিসার হিসেবে, ফরেন পলিসি অফিসার হিসেবে তারা তার ক্যারিয়ার তৈরি করেছেন। এবং রিক্রুটিং প্রসেসটাই কিন্তু বিশেষ যে পরীক্ষা, সেখানে কিন্তু একদম মানসিকতাটাই এরকম যে আমি প্রথম দিকে থাকলে বা আমি একটু এলিট এবং ফরেন ক্যাডারে একদম তাই। এবং আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমাদের সরকারি কর্মকর্তা এবং আমাদের মধ্যে রয়েছে যে যারা বিদেশে যান কাজ করার জন্য, প্রবাসী কর্মী বলতে যাদেরকে বুঝি বা প্রবাসী শ্রমিক বলতে যারা বুঝি, এরা অত্যন্ত নিম্নবিত্ত ঘর থেকে আসে এবং এরা এক ধরনের অস্পৃশ্য বা আনটাচেবল বলে তারা মনে করেন। এবং এই মানুষগুলোকে সেবা দেওয়া, এরা যে আমাদের দেশের নাগরিক এবং তাদের যে পূর্ণ অধিকার রয়েছে সরকারের কাছ থেকে, দেশের কাছ থেকে, দেশের বিভিন্ন রকমের প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়ার, সেই জিনিসটা কেন জানি আমাদের সরকারি কর্মকর্তারা বা আমলারা ভুলে যান। যেই কারণে এই মানুষগুলো সবসময় বঞ্চিত হন এবং সবসময় বিভিন্ন রকমের হেনস্থার শিকার হন এবং এক ধরনের দুর্দশার মধ্যে পড়েন। এই যে আনফরগেটেবল করে রাখা বা নেগলেক্ট করা বা তাদেরকে দিনের পর দিন ধরে মনে করা যে তারা খুব দুস্থ, তারা গরিব, তারা বিদেশে যায়, বিদেশ খেটে খায়, এবং আমরা অনেক সময় কিন্তু বলি যে বিদেশ খাটা মানুষ। এই যে বিদেশ খাটা মানুষ বলতে যে কনোটেশনসগুলো ইউজ করছি সেখানেও কিন্তু আমরা তাদেরকে খুব ছোট করে দেখছি। এই ছোট করে দেখি মানুষটাকে, কিন্তু মানুষের পাঠানো টাকাটাকে আবার বড় করে দেখি। এই বলার সময় সেটা কিন্তু একদম যে দেশের অর্থনীতির চাকা ঘুরছে, রেমিটেন্সের, একদম তাই। এবং এই সমন্বয়হীনতার কারণেই কিন্তু আজকে আমাদের প্রবাসীরা সবখানে গিয়ে হেনস্থার শিকার হয় এবং মার খান। কেন আমার পাশের দেশের শ্রমিকের সাথে যদি আমাদের দেশের শ্রমিককে যদি তুলনা করি, ধরেন একজন ভারতীয় শ্রমিক কাতারে কি অবস্থায় আছেন আর আমার বাংলাদেশে একজন শ্রমিক কাতারে কি অবস্থায় আছেন, বা ধরেন একজন নেপালি শ্রমিক সৌদি আরবে কিভাবে আছেন আর আমার দেশের শ্রমিক সৌদি আরবে কিভাবে রয়েছেন, দুটোকে কম্পেয়ার করলে বা দুটো মানুষের যদি বেতন কাঠামো বা তাদের থাকার অবস্থা, খাওয়ার অবস্থা এবং কাজের অবস্থা যদি তুলনা করি, তাতেও কিন্তু আমরা দেখতে পাই যে আমার শ্রমিকেরা সবচাইতে দুর্দশার শিকার হচ্ছেন, কারণ রাষ্ট্রীয় পর্যায় থেকে, সরকারি পর্যায় থেকে আমার শ্রমিকেরা সেই রকম সাপোর্ট বা সেই সমর্থনগুলো তারা পাচ্ছে না। এবং এইটার ব্যর্থতার অংশ হিসেবে আমরা দেখতে পাই যে আমাদের প্রশাসনিক বিভিন্ন রকমের যে ট্রেনিং বলে বা প্রশিক্ষণ বলে, সেটার মধ্যে অভিবাসনকে ইনক্লুড করা হয়নি। আজ পর্যন্ত পাঠ্যপুস্তকে কেন আমরা অভিবাসনকে এখনো পর্যন্ত যুক্ত করতে পারলাম না? যেই দেশে বিলিয়ন বিলিয়ন ডলার আসে, যে দেশের অর্থনীতি টিকেই আছে শুধুমাত্র রেমিটেন্সের উপরে, ব্যবসা বাণিজ্য খুব একটা নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, প্রচুর শ্রমিক এখনো পর্যন্ত না খেয়ে মারা যাচ্ছে, এবং অনেক শ্রমিক যে কিনা গার্মেন্টসের কাজ করতো সে আজকে রিক্সা চালিয়ে খাচ্ছে, ইঞ্জিনের ভ্যান টানছে, পাখি ভ্যান চালাচ্ছে, এরকম খবর আমরা পত্রপত্রিকায় দেখি। সেই জায়গাতে একমাত্র আশার আলো হচ্ছে আমাদের অভিবাসন। কিন্তু সেই অভিবাসনকে কেন আমরা পাঠ্যপুস্তকে যোগ করতে পারলাম না? সেই অভিবাসনকে কেন আমরা ডিপ্লোমেসির মধ্যে আনতে পারলাম না? সেই অভিবাসনকে কেন আমরা নবনিযুক্ত
সরকারি কর্মকর্তাদের যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ বা কর্মশালা হয় সেটার মধ্যে কেন আমরা যোগ করতে পারলাম না? এই ব্যর্থতাটাই মূলত আমাদেরকে এই রকম একটা দুর্বল অবস্থানের মধ্যে নিয়ে এসছে বলে আমি মনে করি। আলামিন নয়ন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে যারা ওইখানে বন্দি আছেন, অর্থাৎ ইমিগ্রেশন যে সেন্টার সেখানে বন্দি করে রাখা হয়েছে, তো তাদের বিষয়, এবং আমি জানি যে আপনি তাদের জন্য অনেকের জন্য কাজ করছেন, বা যেগুলো যারা আপনার সাথে যোগাযোগ করছে আত্মীয় স্বজন, আপনি তাদের জন্য কাজ করছেন। এই যে এই অবস্থা কেন, এবং আমাদের যে সরকারি সফর ছিল প্রধান উপদেষ্টা, তার মাধ্যমে আমরা মানে সমাধানটা করতে পারলাম না। আসলে সত্যি অবাক করার এটা একটা বিষয় ছিল যে দেখেন, আমাদের মালয়েশিয়ার বিভিন্ন ডিপোর্টেশন ক্যাম্পগুলো নিয়ে বা ওদের ইমিগ্রেশন যে জেলখানাগুলো নিয়ে হাজার হাজার শ্রমিক বন্দি অবস্থা আছে, তাদেরকে ফেরত আনার বিষয়ে কিন্তু আমরা কিন্তু কোনো এই পদক্ষেপ দেখি নাই। যে ওখানে যখন প্রেস ব্রিফিং হয়েছে তখনও বলা হয়নি তাদের সম্পর্কে কি করা হবে বা তারা কত দ্রুত সময়ের মধ্যে আসবে, কারণ বন্দি জীবনের চাইতে ওরা তো আর ওই দেশে থাকতে পারবে না, আমাকে আমার দেশেই ব্যাক করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে ওদেরকে, যদি সে যদি অপরাধী না, বড় কোনো ক্রিমিনাল না হয়ে থাকে, বড় কোনো অপরাধের সাথে যদি জড়িত না হয়ে থাকে, যদি সে যদি শুধুমাত্র অবৈধ বসবাসের কারণে যদি সে যদি গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে তাকে দেশে ফেরত আনার বিষয়টা দ্রুত করা প্রয়োজন বলে মনে করি। কারণ তারা তো আমার দেশেরই সন্তান, তাদেরকে তো আমাদেরকেই তাদের দায়িত্ব নিতে হবে, কারণ ওদের ওই দেশে তো আর দ্বিতীয়বার কাজে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা যেমন নাই, পাশাপাশি আরেকটা দেখেছি যে অনেক কর্মী বিগত সরকারের আমলে যখন শ্রমবাজার ওপেন ছিল তখন কিন্তু গিয়ে কাজ পায়নি, এখনও তারা কিন্তু অনেক জায়গায় বেকার হয়ে আছে। তাহলে তাদেরকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে ওই দেশেই? কারণ একটা কর্মী ফিরে এসে আবার পাঠানোর চাইতে যদি ওই দেশেই তাকে যদি বৈধতা দিয়ে, মালয়েশিয়ান সরকার যদি সেই জায়গায় যদি পারমিট দিয়ে বৈধতা দিয়ে যদি ওখানে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত, তাহলে আমার কিন্তু অনেক কর্মীর কিন্তু জীবন বাস্তব, আমার অভিবাসন ব্যয়ও হতো না, এটা হতো। কিন্তু সেটারও কিন্তু সুনির্দিষ্ট আমরা কোনো রূপরেখা বা আলোচনা এটা দেখি নাই যে যারা ওই দেশে কর্মহীন আছে তাদের কি করা হবে। যদি নাই থাকার সুযোগ থাকে তাহলে তাদেরকে কিভাবে দেশে আনা যায়, দেশে আনার পরে তাদেরকে আবার কিভাবে এই ট্রেড অনুযায়ী, স্কিল অনুযায়ী তাদেরকে আবার কোনো একটা দেশে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জায়গাগুলো করতে হবে। আসলে আমরা দেখেছি ভাই যেটা বলছিলেন যে আমরা শুধু রেমিটেন্সটাকে দেখি, যখন রেমিটেন্স পাঠাই সেটা মালয়েশিয়া থেকে হোক, সৌদি আরব থেকে হোক, বিশ্বের, তখন আমরা হয়ে যাই রেমিটেন্স যোদ্ধা। আপনি জানেন আমিও নিজেও কিন্তু একজন প্রবাসী কর্মী, তখন আমরা হই রেমিটেন্স যোদ্ধা, তখন আমরা হয়ে আরও কত মানে সোনার মানুষ, কত উপাধিতে ভূষিত হয়। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, আমার কোনো প্রবাসী ভাই যখন বিপদে পড়ে তখন কিন্তু তার পাশে কিন্তু কেউ থাকে না। আপনি দেখেন আমরা এত শ্রমবাজার ওপেনের জন্য চিন্তা করছি, এত মানুষকে আমরা বিগত সরকারের অধীনে দেখেছি কত মানুষ পাঠানো যায়। আমরা কি কোয়ান্টিটিকে প্রায়োরিটি দিচ্ছি না কোয়ালিটিকে প্রায়োরিটি দিচ্ছি? আমি কোয়ান্টিটি মাইগ্রেশন করছি, কোয়ান্টিটিটাও কিন্তু যে যেমনে পারে যাক, যে যেমনে পারে যাক, গেলেই বিদেশ থেকে পাঠাবে, কিন্তু তার যে লাইফটা ঝুঁকিতে পড়ে যাচ্ছে সেটা কিন্তু দেখছে না। আপনি দেখেন আমাদের দূতাবাসগুলো নেই, যত বেশি আমরা অভিবাসী কর্মী পাঠানোতে যত বেশি আগ্রহী, কিন্তু দূতাবাসগুলোতে জনবল বাড়ানোর ক্ষেত্রে অত আগ্রহী না। আপনি একটা দেশে ধরেন যে মালয়েশিয়া বা সৌদি আরবের মতো দেশে যেখানে 30-35 লাখ মানুষের আমার প্রবাসী ভাইদের বসবাস, সেখানে 20-25-30 জন আসলে কর্মকর্তা কর্মচারী দিয়ে এত বড় একটা দেশে কিভাবে সম্ভব? একটা মানুষ যদি বিপদে পড়ে, একই সঙ্গে যখন 5 জন 10 জন বা বিভিন্ন ইতে শত শত মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু তাদের টেক কেয়ার করার কিন্তু কেউ নাই। তো আমাদের শুধুমাত্র অভিবাসী কর্মীদের দিকে মানে নজর দিলে হবে না, আমাদের আপনার দূতাবাসগুলো নিয়ে দেখতে হবে দূতাবাসগুলোর কতটুকু সক্ষমতা আছে, নতুন নতুন শ্রমবাজার যেগুলো ওপেন হচ্ছে সেগুলো মনিটরিং করার কতটুকু সক্ষমতা আছে। দেখেন আমাদের দেশে 2700+ রিক্রুটিং এজেন্সি, আমি কি সব রিক্রুটিং এজেন্সিকে মনিটরিং করতে পারছি কে কিভাবে কর্মী পাঠাচ্ছে? তাহলে আমাকে সেই জায়গাটাও মনিটরিংয়ের জায়গাটাও বাড়াইতে হবে, আমার মন্ত্রণালয়ের সেই দক্ষতাটা আনতে হবে যে একটা রিক্রুটিং এজেন্সিকে যেই আচরণ বিধিমালা অনুযায়ী তাকে যে লাইসেন্স দেওয়া হয়েছে সেই জায়গাটা সে ফলো করছে কিনা বা সেটা মানছে কিনা, যদি না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কখনো কি আপনাদের নিউজের মাধ্যমে বা আমরা কখনো দেখেছি যে আসলে সে আচরণ লঙ্ঘনের জন্য এতগুলো এজেন্সির লাইসেন্স বা এই বছর বাতিল করা হয়েছে? এরকম আমরা কোনো এরকম নজির দেখিনি। তাহলে এটা যদি না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা পুরোটা মনিটরিং, জবাবদিহিতা, আইনের
অধীনে না আনতে পারবো, আইনের শাসন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা শুধু রেমিটেন্স দেখব, কিন্তু প্রবাসীদের জীবন দেখব না, প্রবাসীরা কি অবস্থা আছে সেটা দেখব না, বা আগামীতে তাদের জন্য আরও কি করা যায় সেটা আমরা দেখছি না। আমরা শুধু দেখছি কত জন যাচ্ছে, এই শুধু সংখ্যাটাই দেখছি, কত লাখ মানুষ পাঠাবো, কিন্তু কত লাখের চাইতে কত ভালো মানুষ পাঠাবো। কারণ একটা প্রবাসী কিন্তু একজন ব্যক্তি না, উনি আমার একটা রাষ্ট্রের অ্যাম্বাসিডর হিসেবে কাজ করছে। তাহলে সে দেশে যাবে, তার আচার ব্যবহার, তার আইন কানুন সব কিছু সুন্দরভাবে তাকে যদি আমরা বুঝিয়ে বা শিখিয়ে পাঠায়, সে কিন্তু আমার রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করবে। তো এটা অবশ্যই সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। ডক্টর সেলিম রেজা, আপনার কাছে জানতে যাচ্ছি, এই যে আমাদের সফরটি হলো, ঘুরে ফিরে ওই জায়গাটিতেই বারবার যাচ্ছি, মালয়েশিয়া। আপনি জানেন যে আমাদের অনেক মানুষ এখন অবৈধ আছে, অনেকে গিয়ে কাজ পায়নি। তো আমরা অনেক আগে থেকে শুনছি যে বন্ধ শ্রম বাজার খুলে দেবে, সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। তো আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন করে শ্রম বাজার খুলে নতুন করে শ্রমিক বা অভিবাসীদের পাঠানোর আগে যারা সেখানে রয়েছে, যাদের কাজ নাই, যারা বন্দী আছেন, তাদের সমস্যাটা আগে সমাধান করা কি উচিত ছিল না? বা তাদের সেখানে কাজের ব্যবস্থা করা আলাপ আলোচনার মাধ্যমে, সেটার উপর গুরুত্ব দেওয়া কি অবশ্যই ছিল না? অবশ্যই, এবং সেটাই আমার মনে হয় যে সবচাইতে বাস্তবসম্মত পদক্ষেপ হতো। এবং সেই জায়গাটাই আমি জানি না বর্তমান অন্তর্বর্তী সরকার কি ভাবছেন, বা বর্তমান অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ায় বর্তমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের দুঃখ দুর্দশাটাকে কতটুকু বুঝতে পারছে, এটা নিয়ে আমার খুব বেশি ধারণা নেই। কিন্তু আমি যতটুকু বুঝি, যেটা আমার সহ আলোচকও বললেন এবং পুরো আলোচনাটাতে উঠে এসছে, সরকার খুব বেশি ব্যতিব্যস্ত হচ্ছে যে নতুন লোক পাঠাতে, নতুন বাজার খুঁজতে এবং নতুন সংখ্যা বাড়াতে, এবং তার ফল হিসেবে যেন আমাদের ইকোনমিক যে ইম্প্যাক্টটা বা অর্থনৈতিক যে প্রবৃদ্ধিটা সেটা যেন ভালো থাকে। কারণ আমাদের নতুন লোক পাঠালেই নতুন নতুন পরিমাণে রেমিটেন্স আসবে। কিন্তু সেই জায়গাটাই ভুল হচ্ছে কিনা বা সেই জায়গাটায় কোনো ঘাটতি হচ্ছে কিনা, এটি কিন্তু আমরা কোনো আলোচনা কিন্তু দেখছি না বা গবেষণা দেখছি না। এবং মালয়েশিয়ায় আপনি জেনে খুবই কষ্ট পাবেন যে মালয়েশিয়ায় কিন্তু কয়েক হাজার শ্রমিক রয়েছে যারা গিয়েছিলেন, কিন্তু যেই চাকরি তাদেরকে বলা হয়েছিল সেই চাকরি তারা পাননি, এবং অনেককেই চাকরির কথা বলে নিয়ে গিয়ে তারা মূলত কোনো চাকরিই খুঁজে পাননি, এবং তারা কোনো রকমের ধার দেনা করে এখানে সেখানে বিভিন্ন রকমের চেষ্টা করে তারা আসছেন। এবং যেই এমপ্লয়ার বা যেই মানুষটি তাদেরকে চাকরি দেবেন বা যেই কোম্পানি তাদেরকে চাকরি দেবেন, তারাও কিন্তু কোনো দায়িত্ব নেননি। তো এই যে মানুষরা যারা দুর্দশার মধ্যে পড়েছেন, তারা কিন্তু অনেকেই তাকিয়েছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এবার মালয়েশিয়াতে আসার পরে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে, কিন্তু আমরা দেখিনি। এবং যত আলোচনা দেখেছি প্রবাসী সংক্রান্ত, সেটি হচ্ছে যে প্রবাসীদের জন্য কি করে সার্ভিসকে উন্নত করা যায়, সেটা হতে পারে এয়ারপোর্টে, সেটা হতে পারে পাসপোর্ট নবায়নে, সেটা হতে পারে যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে আরেকটু কী করে সহজ করা যায়, এই বাজারটাকে কি করে আবার অবমুক্ত করা যায়। এবং সেখানে সিন্ডিকেট, যেটা আমরা দীর্ঘদিন ধরে জানি যে মালয়েশিয়ার শ্রম বাজারে একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এবং চরম রকমের। আমরা সিন্ডিকেটের জায়গা, এই যে দ্বিপক্ষীয় দর কষাকষির জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা এবং দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করলেন, অন্যান্য লেভেলও বৈঠক হচ্ছে। এই দ্বিপক্ষীয় দর কষাকষির জায়গায় কি আপনার জানা মতে এই আলোচনাগুলো কি এসছে, বা কোনো মানে তারপরে কি কোনো খবর বের হয়েছে, অথবা যে আমরা শুধু সমস্যার সমাধান করার কি? আমরা শুধু এটুকু জানতে পেরেছি যে যে 5টি সমঝোতা স্মারক হয়েছে সেগুলোর বিষয়বস্তু কি, বড় দাগে সেগুলোর বিষয়বস্তু কি, সেগুলোর মধ্যে রয়েছে যেমন কূটনীতিকদের প্রশিক্ষণের ব্যাপার রয়েছে, বিভিন্ন কৌশলগত বা স্ট্র্যাটেজিক বিষয় রয়েছে, এবং সেখানে অর্থনৈতিক বিনিয়োগের বিষয় রয়েছে, এবং সেখানে আমাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকমের এক্সচেঞ্জগুলো রয়েছে। কিন্তু এর বাইরে সুনির্দিষ্টভাবে প্রবাসীদের জন্য বা প্রবাসীদের জন্য বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ার বাজারে কি কি করা হবে বা কি কি অগ্রগতি হবে বা কোন কোন সমস্যাকে সমাধান করা হবে, সেরকম কোনো আলোচনা তো আমরা দেখিনি। সেটা হয়েছে কিনা সেটাও তো আমরা জানি না। এখন এইটার অংশ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমরা পত্রপত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন রকমের প্রেস ব্রিফিং থেকে যেটা জানতে পারছি, সেটি হচ্ছে যে শুধু বলা হচ্ছে যে নতুন করে লোক নেওয়া হবে বা অধিক সংখ্যক লোক নেওয়া হবে, নতুন নতুন পেশায় লোক নেওয়া হবে। এবং আমরা এর আগেও দেখেছি যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা কোনো একদিন হঠাৎ করে উনি হোটেলে বসে আমাদের দেশে খবর পাঠাচ্ছেন যে এই তো 8,000 লোক যারা যেতে পারেনি তারা এখন যাওয়া শুরু করবে। এইরকম হুটহাট চমকপ্রদ খবরগুলো আসছে, কিন্তু সেই খবরগুলোর ভিত্তি কি বা সেই খবরগুলো খুব বিবেচনাপ্রসূতভাবে নেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এবং আমার কাছে বড় দাগে এই মালয়েশিয়ার বাজারটাকে খুব মিস্টেরিয়াস বা রহস্যজনক বাজার মনে হয়।
কারণ কি দেখেন, মালয়েশিয়ার বাজারে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছে, দীর্ঘদিন ধরে হতাশার শিকার হচ্ছে। আবার একইভাবে মালয়েশিয়ার বাজারটাকেই কেন জানি সরকারের পক্ষ থেকে বারবার প্রমোট করা হচ্ছে যে এই বাজারে আমাদের আশার আলো আছে, এই বাজারে নতুন লোক যাবে, এই বাজারে অনেক সংখ্যক লোক যাবে। কিন্তু সেই আশার আলোটা আবার যারা যেতে চায় মালয়েশিয়ায় তারা কি পাচ্ছে কিনা, সেটা এখন একটা দেখার বিষয়। সেটা নিয়ে আমাদের কোনো গবেষণাও নেই কিন্তু, যে যেই মানুষগুলো বিদেশে যেতে চাচ্ছে তারা মালয়েশিয়ার বাজারটাকে কিভাবে দেখেন বা মালয়েশিয়ার বাজারে যাওয়ার ক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিতে চাচ্ছেন, এরকম কোনো স্টাডিও কিন্তু এবং আপনি সিন্ডিকেটের কথা বলছেন, সিন্ডিকেট যে একটা মালয়েশিয়ার বাজার নিয়ে আমরা সবসময় দেখি ওই দেশের এবং আমাদের দেশ মিলে যে একটা সিন্ডিকেট হয় এবং তারা যে বাজারটা নিয়ন্ত্রণ করে সে বিষয়ে তো আলোচনা আমরা শুনি না। হ্যাঁ, সেটিও কিন্তু আমরা খুব বেশি দেখি না। এবং আপনি জানবেন যে মালয়েশিয়ার বাজারের যে দুর্নীতি বা যে অস্বচ্ছতা সেটা কিন্তু এক পেশে না, কিন্তু শুধু বাংলাদেশের তরফ থেকে হয় না। মালয়েশিয়ার ভেতরেই অবস্থানরত সরকারি কর্মকর্তা বা বিভিন্ন রকমের সাহসী ব্যক্তিবর্গ, এবং তারা নানানভাবে পলিটিক্যালি অ্যালাইন্ড এবং তারা রাজনৈতিকভাবেও তারা ভীষণ শক্তিশালী। মালয়েশিয়ায় অবস্থানরত এই শক্তিশালী মানুষেরা এবং বাংলাদেশে অবস্থানরত এই দুর্নীতিগ্রস্ত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ মিলে মিশেই কিন্তু এই দুর্নীতিটা হয়েছে। আর আমি সিন্ডিকেটের কথা যেহেতু উঠলো, এটা নিয়ে আপনারাও কাজ করছেন দীর্ঘদিন ধরে, মালয়েশিয়ার যে সিন্ডিকেট, এখানে বিগত সরকারের দিনে অর্থমন্ত্রী রাহমা লোটাস কামাল সহ অন্যরা জড়িত ছিলেন, লেফটেন্যান্ট মাসুদউদ্দিন সহ অন্যরা জড়িত ছিলেন এবং তারা রীতিমতো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আমরা তখন জানি যে সরকারিভাবে মালয়েশিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে ৭৬,০০০ টাকা লাগার কথা ছিল, কিন্তু এক একজনের কাছ থেকে ৪ লাখ বা ৪.৫ লাখ ৫ লাখ যে যেমনি পারছে, যে এজেন্সি বা সিন্ডিকেট চক্র সেভাবে টাকা হাতে নিয়েছে, ২৪,০০০ কোটি টাকা হাতে নিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫ আগস্টের পরে। এই মামলাটায় কিভাবে এই সরকার ক্ষমতা থাকতে দায় মুক্তি পায় এই যারা জড়িত ছিলেন সিন্ডিকেটের সদস্যরা? দেখুন, সেটা আমরাও আসলে হতবাক হয়েছি যে কিভাবে এটা সম্ভব। কারণ আমরা দীর্ঘ সময় বিভিন্ন পত্রপত্রিকা, তারপরে প্রবাসী কর্মী বা আদার্স বা রিক্রুটিং এজেন্সিদের কাছ থেকে শুনেছি তারা সিন্ডিকেটের সাথে পুরোটাই যুক্ত। দেখেন, সিন্ডিকেট যদি সরকারের কোনো পূর্বের সরকার বলি বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাই বলি, সিন্ডিকেট যদি একটা গ্রুপ হয়, দেখেন ২৭০০ আপনি রিক্রুটিং এজেন্সিকে আপনি লাইসেন্স দিয়েছেন, সবার কিন্তু সম অধিকার। সিন্ডিকেটেও যেই রিক্রুটিং এজেন্সি থাকে সে যতটুকু গভর্নমেন্ট ফি দিয়ে সে লাইসেন্স নিয়েছে, যিনি ২৭০০ নাম্বার সিরিয়াল তারও কিন্তু একই। তাহলে কেন এটা সবাইকে সম অধিকার দেওয়া হবে না? হ্যাঁ, আপনি মনিটরিংয়ের বিষয়টি যে আরও নজরদারিতে নিয়ে আসেন যাতে সবাই সমান কিন্তু ঠিকভাবে যাতে মানে লোকজনকে পাঠানো হয়। এবং আরেকটা জায়গায় যেটা বলি যে সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা যদি আমরা গড়তে না পারি, আমরা কোনো দেশেরই শ্রমবাজার আমরা ধরে রাখতে পারবো না। আমরা কিন্তু হোঁচট খাচ্ছি। আমরা কিন্তু বিভিন্ন দেশে, আপনি দেখেন মিডল ইস্টে কিন্তু অনেক দেশ থেকে কিন্তু শ্রমিক যাওয়া কমে গেছে। কমে যাওয়ার কারণটা হচ্ছে এই ইম্প্যাক্ট কিন্তু এখন পড়ছে। আমরা দেখেন ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার তালিকায় শীর্ষে বাংলাদেশি, মালয়েশিয়া মানে অবৈধভাবে ঢুকার শীর্ষে বাংলাদেশি। এই যে শীর্ষে বাংলাদেশিরা থাকতে গিয়ে আমরা সবসময় এটা চিন্তা করেছি, হয়তো আমার রাষ্ট্রের কিছু অসাধু কর্মকর্তা, নীতি নির্ধারকরা চিন্তা করেছে যে যেতে পারলেই মনে হয় যে যাক, গিয়ে তো রিমিটেন্স পাঠাবে, কিন্তু সেটা যে ইম্প্যাক্ট এখন আসতেছে। আমরা লিবিয়ায় সাগর ট্রলার ডুবলেই দেখি যে বাঙালি আছে। আমরা কোনো মালয়েশিয়াতে এখন ডিপোর্ট করলে যখনই নিউজ দেখি তখনই দেখি যে এত এই সংখ্যার সাথে এতজন বাংলাদেশি আছে সেটা। আর আরেকটা জায়গায় যেটা আমি বলবো, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে এই যে শ্রমবাজার ওপেন হওয়ার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে সিস্টেম তৈরি করা উচিত। আমরা গত ১৭ বছর বা বিগত সরকারের সময়ও দেখি নাই, কিন্তু বড় আশা ছিল, আমরা যারা প্রবাসী কর্মী বা যারা বিদেশ যেতে চায় তাদের বড় আশা ছিল যে এই সরকার হয়তো এই সময়ের মধ্যে এমন একটা সিস্টেম ডেভেলপ করবে যা নির্বাচিত সরকার সেই সিস্টেমটাকে ফলো করে আমাদের শ্রমবাজারগুলোকে পরিচালনা করবে। দেখেন, অন্য দেশে যদি থাকে, ফিলিপাইনে যদি সিস্টেম থাকে, ইন্ডিয়াতে যদি থাকে, নেপালে থাকে, আমরা পারছি না কেন? এখন তো কেউ তো আর প্রভাব খাটানোর কেউ নাই, কারণ আমরা জানি যে কোনো পলিটিক্যাল কেউ নাই। তাহলে এই সময় যদি সিস্টেম করতাম যে একটা মানুষ, একজন বিদেশগামী যিনি সিদ্ধান্ত নিয়েছে বিদেশ যাবে, সে ঘরে বসে বা তার ইউনিয়ন পরিষদ বসেই সব কাজ শেষ করতে পারে, সে টাকাও ওখানে দিতে পারবে, তার শহর জেলাতে সে অভিবাসন ব্যয়টা ওখানে পে করবে, ওর রিসিট থাকবে, ব্যাংকের মাধ্যমে যাবে এবং তার অভিজ্ঞতা অনুযায়ী রেকর্ড এজেন্সিগুলো, কিন্তু টাকা পয়সা লেনদেন সবই যদি গভর্নমেন্টের মাধ্যমে করা হতো তাহলে কিন্তু এই ৭৬,০০০ যেটা বলে ৭৬,০০০ জায়গায় ৪.৫ লাখ টাকা, সেটা কিন্তু আসলে কোনোভাবেই নেওয়া সম্ভব ছিল না। কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত এই ধরনের সিস্টেম নিয়ে কাজ চলছে
সেলিম ভাই আরো ভালো বলতে পারবে, যেহেতু সেলিম ভাইরা এটা নিয়ে গবেষণা করছে। আমি দেখি না যে এই সরকার কোনো সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করে কিভাবে ইজিতে মানুষ যেতে পারবে, এই ধরনের আমরা এখনো কোনো পদক্ষেপ দেখি নাই। কিন্তু এটা তৈরি করতে হবে, কারণ এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে যাব যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং কোনো কারণে কর্মী ফেরত আসলে তার সেই ব্যবস্থাটুকু সেই এজেন্সিকেও নিতে হবে। কিন্তু আমরা সেটা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি, শুধু পেরেছি শুধু যাওয়া। একদম শেষ পর্যন্ত ছেলেমেয়েদের একদম সংক্ষেপে জাস্ট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে বলুন, সেটা হচ্ছে যে এই যে যারা দায় মুক্তি পেলেন, এই দায়টা কি এই সরকারকে বহন করতে হবে না? অর্থাৎ যারা এই যে সিন্ডিকেটের সদস্য ছিলেন তাদেরকে যে দায় মুক্তি দেওয়া হলো, এবং শোনা যাচ্ছে যে মালয়েশিয়া গভর্নমেন্টের চাপে সেটা করা যাবে, তারা এটা চেয়েছে, এই কারণেই দায় মুক্তি। হ্যাঁ, এরকম তো পত্রপত্রিকা আমরা বিভিন্ন রকম লেখা দেখছি যে মালয়েশিয়ার সরকারের ভেতরকার লোকজনের চাপেই হয়তো বা এই ধরনের একটা রিপোর্ট দেওয়া হয়েছে কিনা। কিন্তু দেখেন, পুরো বিষয়টা কিন্তু এখনও কিন্তু বিচারাধীন, যেহেতু একটা মামলার প্রক্রিয়ার অংশ হিসেবেই একটা রিপোর্ট দেওয়া হয়েছে, এবং সেই রিপোর্টকে আবার বাদী পক্ষ বলে চ্যালেঞ্জ করেছেন যে এটাতে আমরা নারাজি দিচ্ছি। সেটাই এখন নিশ্চয়ই কোর্ট দেখবেন, এবং এটা আরও বিচার বিশ্লেষণ করে শেষ পর্যন্ত ফাইনাল ভার্ডিকশন কি আসে বা শেষ যে সিদ্ধান্তটা আসে, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যেটা বললাম যে জনপ্রত্যাশার যে বিষয়টা আর কি, জনগণের যে প্রত্যাশার বিষয়, সেটি কিন্তু রয়েছে, এবং আমার ধারণা সরকার সেটিও ফিল করে বা খুব ভীষণভাবে সেটাকে অনুভব করেন যে জনগণের কিন্তু এক ধরনের প্রত্যাশা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে এই ইউনূস সরকারের যে অবস্থান সেটি যে সুদৃঢ় হবে, এবং ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের যে একটা দুর্নীতির বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান রয়েছে, সেটির কিন্তু একটা প্রমাণ দেখতে চায় জনগণ, এবং সেই ঝুঁকিটা হয়তো বা সরকার নিতে চাবে না, এবং এটি যেন সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় সেটি হয়তো বা করতে চাবে। কিন্তু শুরুতেই আমরা কিন্তু হোঁচট খেয়েছি বলতে গেলে, এবং এটি কিন্তু আমাদের এক ধরনের হতাশা তৈরি করে দিয়েছে। আরও বেশি কাছ থেকে পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে, এবং বড় দাগে একটি কথা না বললেই না, সেটি হচ্ছে দেখেন বর্তমান বাংলাদেশের কথাই আপনি চিন্তা করে দেখেন, শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু প্রায় 28 লাখ, এবং এটি শুধু সরকারি হিসেবে, এবং বেসরকারি হিসেবে যে কত লক্ষ শিক্ষিত বেকার বাজারে ঘুরে বেড়াচ্ছে শুধু একটা চাকরির জন্য, সেই চাকরিটা কিন্তু মিলছে না। কারণ দক্ষতার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই, লেখাপড়ার সাথে চাকরির সম্পর্ক নেই। চাকরি দাতারা তারা বলছেন যে যা পড়ে আসছে সেটা আমাদের এখানে অফিসে এসে মিলছে না বা কাজের ক্ষেত্রে মিলছে না। এই যে সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতা, আমার হাজার হাজার ছেলে মেয়ে পাশ করছে, তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দিচ্ছি, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কিন্তু চাকরির বাজারে গিয়ে বলছে আমি তোমাকে চিনি না। এই দায়িত্ব সরকারকে নিতে হবে, এবং সরকার দেশের ভিতরেও যদি দায়িত্ব নিতে না পারে, দেশের বাইরে সে কীভাবে দায়িত্ব নেবে? এক একটা প্রবাসী কর্মী তারা যে যাচ্ছেন, তাদেরকে কোনো সময় আমরা জিজ্ঞেস করেছি যে তোমার যাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোথায় কোথায় তুমি বাধার সম্মুখীন হয়েছো বা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো? এই জিনিসগুলোকে যতদিন পর্যন্ত না আমরা বুঝতে পারবো যে একটা মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে কী কী ধকল তাকে সামাল দিতে হয়, এইটুকু যতদিন পর্যন্ত আমরা ওপেন মাইন্ডে না বুঝতে পারবো, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো মিটবে না, এবং নতুন নতুন সিন্ডিকেট তৈরি হবে, নতুন নতুন দুর্নীতি তৈরি হবে, এবং স্বচ্ছতা না থাকার কারণে নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু আমাদের অভিবাসন খাতে নেমে আসবে। এবং আমি মনে করি সেই জায়গাটাই সরকারের এখন সবচাইতে বেশি ফোকাস করা উচিত, যে পুরো প্রক্রিয়াটাকে খুব হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কিভাবে দুর্নীতি মুক্তভাবে, সিন্ডিকেট মুক্তভাবে এবং স্বচ্ছতার সাথে শেষ করা যায়। ধন্যবাদ ডক্টর সেলিম রেজা এবং আলামিন নান, আপনাকে ধন্যবাদ দুজনকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের দুজন অতিথির কাছ থেকে শুনলাম আমাদের বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্প্রতি সফর করে আসছেন, সেই সফরে আসলে কি হয়েছে সেই বিষয়টা খোলাসা করা দরকার অতি দ্রুত, নইলে আপনারা আমাদের আলোচকরা বলেছেন যে গ্রামে গঞ্জে এখনই কিন্তু যারা এজেন্সি রয়েছেন, দালাল রয়েছেন, তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে, সেখানে লোক পাঠানো যাবে, এবং এভাবে সহজ সরল মানুষগুলোকে প্রতারিত করছেন। সেই প্রতারণার সুযোগ যেন না পায়, সে কারণে আমাদের এই সফরে মালয়েশিয়া নিয়ে কী হয়েছে, অর্থাৎ অভিবাসীদেরকে নিয়ে কী হয়েছে, শ্রমবাজারের ক্ষেত্রে কী হয়েছে, সেই বিষয়টি দ্রুত পরিষ্কার করা দরকার। সেই আশা এবং আহ্বান রেখে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।